ওই যে যেটা আসলে বলতেছিলাম যে আমাদের যেটা হচ্ছে যে দেখার চোখটা আসলে, রাইট না? আর আমার মনে হয় বয়সের সাথে অনেক কিছু ডিপেন্ড করে, right? যেমন 30-এ যেটা একরকম লাগতো 40-এ আরেক রকম লাগতেছে। হয়তো ওই ভাষাটাই বুঝতাম না, বিয়ের আগে যেটা বুঝতাম বিয়ের পরে হয়তো ওর মিনিংগুলো আরও অন্যভাবে বুঝতেছি জি। সংসার লাইফে আসা বলে, হয়তো জাস্ট ফাইন আর কি। কোন ছবি দেখলে এখন রিসেন্টলি? রিসেন্টলি তো আসলে আমি একসাথে অনেকগুলো মুভি দেখি, হ্যাঁ। তার মধ্যে বেশ কয়েকটা মুভি দেখলাম আর কি। এর মধ্যে আমি দেখলাম হচ্ছে মনিকা হলের একটা ছবি দেখলাম, কোনটা? দুবিধা। আচ্ছা এটা আমার আগেও দেখা ছিল, আচ্ছা। তবে এবার একটু ডিটেলসে নজর দিয়ে দেখলাম। এবং আমি আরেকটা ছবি দেখলাম, পর্তুগালের একটা ছবি, পেড্রো কোস্টার একটা ছবি, ভিটালিনা ভেরেলা, 2019 সালের ছবি। 2020-এর? 19। 19-এর, আচ্ছা কানফিল্ড লোকার্নোতে গোল্ডেন গোল্ডেন প্রাইজ পেয়েছিল আর কি, আচ্ছা। গোল্ডেন লেপার্ড, এবং খুব প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড। এবং ছবিটা দেখে না আমি সিম্পলি হচ্ছে এক ধরনের ড্যাজেলড হয়ে গেছি এই কারণে যে ওদের নির্মাতারা না একটা সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজ তৈরি করতে পারে। টোটালি দে আর হচ্ছে ফেথফুল টু দেয়ার রিজিয়ন। তাদের হচ্ছে আঞ্চলিক যে একটা ভাষা, যেরকম আমাদের মুখের ভাষা যেরকম আঞ্চলিক হয়, আমার কাছে মনে হয় তাদের ক্যামেরার ভাষাও সেরকম আঞ্চলিক। সো আমার কাছে মনে হয় তার ইমেজ, তার সাউন্ড, সেটা তার অঞ্চলকে রিপ্রেজেন্ট করছে। কিন্তু আমরা কিন্তু হয়তো অনেক সময় এরকম হই যে আমরা কিন্তু কলোনাইজড, মানে আমাদের মাইন্ডটাও কিন্তু সেই হলিউড বা ইউরোপিয়ান আর্ট হাউস দ্বারা প্রভাবিত। ধরেন পর্তুগালের যে ছবিটা দেখলাম, ভিটালিনা ভেরেলা, সেই ছবিটার মধ্যে আলো ছায়ার এমন অদ্ভুত খেলা, যেটা অনেকটা রেমব্র্যান্ডের ছবিগুলোর মতো, যে আপনার একটা ফ্রেমের 78% হচ্ছে অন্ধকার আর 22% হচ্ছে আলো, এবং সে আলোটা খুব হচ্ছে লোকি লোকি সো লোকি লাইট, এত লোকি লাইট শেডোতে আরও আলোটা নিভে যায়। সো পুরো ছবিটাই না আলো ছায়ার খেলা। দারুণ তো। এত ভয়ঙ্কর সুন্দর সিনেমাটোগ্রাফি। আই ওয়াজ সিম্পলি, সিনেমাটা লিঙ্ক দিয়ে তো আমাকে। ছবিটার নাম হচ্ছে ভিটালিনা ভেরেলা, এটা একটা ভিটালিনা মহিলার নাম। ভেরেলা, আচ্ছা। এই মহিলাটা হচ্ছে অনেক লিসবন থেকে সেই গ্রামে যায়, যে শুনে তার স্বামী মারা গেছে। এই যে স্বামী মারা গেছে, যে এটা নিয়ে তার মধ্যে যে গ্রিফ এবং রিয়েলাইজেশন হয়, এই মুভিটা সেটা নিয়ে আর কি একটু। ওটা হচ্ছে প্লট। হ্যাঁ, এবং এই মুভিটা একটু মেডিটেটিভ এবং একটু নন নেগেটিভ, সোজা সাপটা গল্প না, কিন্তু এটা যদি কেউ 2 ঘন্টা মনোযোগ দিয়ে দেখতে পারে, তার মধ্যে একটা আত্ম উপলব্ধি হবে মানুষের কষ্ট, দুঃখ এবং ট্রান্সফরমেশন নিয়ে। এবং এই ছবিটা বানাতে নির্মাতারও অনেক সময় লেগেছে। এবং এই ছবিটার আগে আরেকটা ছবি আছে 2014 সালের, ওই নির্মাতারই? ওই নির্মাতারই, হর্স মানি। আচ্ছা। তো এটা এটা এই দুইটা গল্প মিলে একটা টুইন স্টোরি। সো আমার কাছে এই নির্মাতার ছবি দেখে খুব ভালো লেগেছে। মনে হয়েছে যে সে নিজস্ব একটা ভোকাবুলারি তৈরি করতে পেরেছে, সিনেমাটিক ভোকাবুলারি। তবে দেখা দরকার। হ্যাঁ, আমি আপনাকে লিঙ্কটা দিব, এবং আমার কাছেই আছে, আপনি জাস্ট ডাউনলোড করে নিন গুগল ড্রাইভে। আর একটা মুভি আছে দুবিধা, যেটা বললাম, সেটা না আমার কাছে মনে হয় যে মনিকাও না রাজস্থানী যে রিজিয়ন, সেটাকে রিপ্রেজেন্ট করতে পেরেছে খুবই ভালোভাবে। রাজস্থান নিয়ে? হ্যাঁ, জয়পুর। আচ্ছা। আমার কোনটা এটা বলে, এটা দেখা হয়নি, মনিকাল এটা আমার দেখা হয়নি। আচ্ছা, মনিকাল এটা কিন্তু কোন সালের এটা? 73। ওকে। মনিকাল কিন্তু প্রথম ছবি করে 1969-এ, উস্কি রুটি। সিকিউরিটি ওটাই দেখা হয়েছে। এবং আমার কাছে অদ্ভুত লাগে। এবং মনিকাল যখন ছবি বানায়, এগুলো কিন্তু টোটালি ম্যাচে ঋত্বিক ঘটক যেভাবে ছবি ঋত্বিক ঘটক তো টিচার ছিলেন মনিকালের, কিন্তু ঋত্বিক ঘটক সবসময় ওদেরকে বলতেন যে তোমরা আমার মতো ছবি বানাতে পারবে না, ইউ হ্যাভ টু মেক ইউর ওন মুভিস। এবং মনিকালের ছবিগুলো এই জন্য না ঋত্বিক ঘটকের সাথে অনেক ক্ষেত্রে কিছুই মিল নাই, সত্যি কথা বলতে গেলে টোটালি ডিফারেন্ট। সেটা হইলে তো আসলে হয়তো আলাদাও হইতো না। হ্যাঁ, কারণ হয়তো আমার ধারণা যেটা হচ্ছে পূর্ব অভিজ্ঞতা, হ্যাঁ, যার যার নিজস্ব অন্তর্গত যে ইয়েগুলো, সংঘর্ষগুলো, সেগুলো তো সবার ক্ষেত্রে এক না। ঋত্বিক ঘটকের যে নিজের জীবনের যেই কষ্টগুলো, যেই বোধগুলো, সেটা তো আর কারো মুখে বলে বলেই কারোর কাছে কেউ কেউ এটা পেয়ে যাবে না, ঠিক আছে? সো তো ওই বোধ থেকে তো রিপ্রেজেন্ট করার চেষ্টা করছে, ওটা হয়তো হবে না। ওটা তো হয় না, মানে কারো মতো কারো হয়ে গেলে তো আর আসলে সে আলাদাও হইলো না। এবং এটাও একটা সার্থক শিক্ষকের একটা গুণ, যে সে তার ছাত্রকে কত ব্যতিক্রম ধর্মী তৈরি করতে পারবে। সো ইটস সাইন অফ আ গুড টিচার অলসো। এবং
তা ওনার মতো লোকটা যে টিচার বানাচ্ছে এটাই বেশি, কারণ আমাদের এখানে যেটা, আমাদের এখানে না সব জায়গায় যেটা হয় দেখা যায় যে শিক্ষক হওয়ার ক্রাইটেরিয়া তো আসলে অন্য কিছু ধরে, ঠিক না? আসলে টিচার যে বটতলায় শেখাতে পারে, তারা দেখানো শেখাতে পারে, তারপরে হচ্ছে একটু জঙ্গলে যাওয়া বা একটু হাঁটা, প্রকৃতির সান্নিধ্য, আমরা তো এগুলোকে শিক্ষা মনে করি না। আমরা মনে করি যে যত রিসার্চ, যত পড়াশোনা, কিন্তু পড়াশোনার মুডটা যে একটু অন্যরকম হতে পারে, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট। এই কারণে আমি চেষ্টা করছি রিসেন্টলি সমসাময়িক লেখকদের বইগুলো পড়তে আর কি, কিছু ভালো ভালো লেখকদের। না সেটা তো খুব জরুরি, ঠিক না? কারণ সময়টাকে তারা অনেক সময় তাদের নিজস্ব লেন্স দিয়ে রিফ্লেক্ট করতে পারে। এবং ধরেন এই যে করোনার সময়কালটা, হ্যাঁ, 6 মাস চলে গেল, করোনার মধ্যে কিন্তু অনেক কিছু হয়ে গেছে। মানুষ মানুষের বিশ্বাসঘাতকতা, মানুষ মানুষের আসল রূপ, মুখোশ পরা, এবং বাবার সাথে ছেলের আচরণ, দ্বন্দ্ব, এগুলো। সো এই জিনিসগুলি কিন্তু অনেক, আমরা যদি ডকুমেন্ট না করি সাহিত্যের মাধ্যমে, তাহলে কিন্তু এই জিনিসগুলি কিন্তু আনসেড থেকে যাবে, তাই না? না করোনা নিয়ে আমার মনে হয় হয়তো এরকম সময় আসছে কিনা আমি জানি না, অলরেডি তো 5-6 মাস গেছে। আমার এটা নিয়ে অনেক গল্প আসবে সামনে। এবং এই যে আমি একটা বই আনলাম আর কি, এই বইটা একটু দেখাই। এই যে এই বইটা, লাবিবের বিভ্রম, সাফায়েতুল ইসলাম নামের একজন রাইটার আছে, নিউ রাইটার, আমার ফ্রেন্ড। সো সে এই বইটা লিখেছেন আর কি। সো এই বইটা নিয়ে এই কারণে কথা বলছি যে এই বইটা কিছুটা সমসাময়িক যে প্রবলেমস অ্যান্ড ক্রাইসিস অ্যান্ড কন্ডিশনসগুলো আছে, দেখো এখানে একটা গল্পই আছে, গল্পটার নাম হচ্ছে করোনা। আচ্ছা, সো তাহলে খুবই সাম্প্রতিক সময় বইটা বের করা। ইয়েস, এবং আমার কাছে মনে হয়েছে যে দিস স্টোরি রিফ্লেক্টস দি কন্ডিশন অফ আওয়ার টাইম, আমাদের সময়ের যে অবস্থা সেটাকে কিছুটা রিফ্লেক্ট করছে। এবং এখানে আরও অনেক গল্প আছে যেগুলো আমার মনে হয় যে এই করোনা কালকেও রিফ্লেক্ট করছে। হ্যাঁ, আমি 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 আজকে পড়বো ভাবলাম যে উনি সম্ভবত কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করছেন এবং ফুল টাইম লেখালেখি হ্যাঁ, করেন। খুবই আর আমার ভালো কাছে লাগলো। মনে হচ্ছে যে ব্রাউনের ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা আর কি, জি, মিডিয়া অ্যান্ড জার্নালিজমে। আমি So- খুব আগ্রহ নিয়ে বসে আছি এটা পড়বো। জি, এবং আমার কাছে মনে হয় যে ইয়াং যে ফিল্ম, ইয়াংদের যে ফিল্ম ফেস্টিভ্যালগুলো হয়, আমি কিন্তু ওগুলোও দেখি, যে শিল্পকলায় যে হলো, আপনার ফিল্মটাও তো জমা দিয়েছিলেন শাল তখন। হ্যাঁ, তো আচ্ছা, ইয়াং ফিল্ম মেকার্সরা যখন ফিল্ম বানায় না, তখন না আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে দোজ রিফ্লেক্ট দি প্রেজেন্ট টাইম। সো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ এটাই মানে ওটাই তো মজা লাগে, ঠিক না? যে এখন যারা বানাচ্ছেন তারা আসলে কীভাবে দেখছেন সব কিছু, এটা এটা আসলে না তো অন্যরকম। ওই ছোটো ছোটো শর্ট ফিল্মেই কিন্তু ওই চোখগুলো চলে আসে না, যে মানে কী দেখছে। কারণ আমরা কিন্তু অনেকগুলো শর্ট ফিল্মে পাই যে এই জিনিসগুলো আসলে কোথাও বলা হয় নাই, তো সেটা কিন্তু সত্যি। কারণ এখনকার সময় রিপ্রেজেন্ট তো এখনকার মানুষজন যেভাবে দেখে, বা ইভেন ধরেন যারা অনেক সিনিয়র হয়ে গেছে তাদের দৃষ্টিভঙ্গিও তো এখনকার তরুণদের মতো, তরুণরা কীভাবে দেখছে সেটা তো কোনোদিনই সেখান থেকে পাওয়া কঠিন ব্যাপার, খুবই কঠিন। কোটি কোটি ব্যাপার। তো সেই জায়গাতে সত্যি কথা হচ্ছে কি, এই যে যতগুলো শর্ট ফিল্মের যত রকম ফেস্টিভ্যাল হয় দেশে বিদেশে বাইরে, তারপরে আমরা ইয়েতেও দেখি, মানে ইউটিউবে আমরা অনেকগুলো দেখতে পাই, তা একবারে অন্য গল্প কিন্তু আমরা আসলে পাই, ঠিক না? পাই তো। এবং যেগুলো কিন্তু একটু অন্য গল্প বলে সেগুলো কিন্তু সারা পৃথিবী থেকেই রেসপন্স পায়। আলটিমেটলি বললে তো ভাই 700 কোটির পৃথিবী, 700 কোটি মানুষ তো আমাদের কত হয়, আমাদের তো ধরে নিলাম সবচেয়ে ভয়ঙ্কর যেটা সেটারও তো 1 বিলিয়ন ভিউর বেশি হয় না, 1 বিলিয়ন, পৃথিবীতে 7 বিলিয়নের জায়গা যদি হয়, হ্যাঁ, তার মানে যে ভালো। একটা কথা উঠছিল না যে কন্টেন্ট, কনটেক্সট অ্যান্ড সাবটেক্সট। সো আমার কাছে মনে হয় যে যারা নতুন লিখছে প্রথম গল্প, তাদের মধ্যে না স্বপ্নবাজটা খুব কাজ করে আর কি। তারা অনেক স্বপ্ন নিয়ে লেখে, তো সো তাদের যে লেন্সটা সেটা অনেক ইমোশনাল থাকে আর কি, তাদের যে লেখার একটা পার্সপেক্টিভ। সো আমার কাছে মনে হয় এই জিনিসটা না আমার কাছে খুব ভালো লাগে, যে তারা যখন ইমোশন দিয়ে জগৎটাকে দেখে, অনেক সময় ক্লাউডেড হয়ে যায়, কিন্তু অনেক সময় কিন্তু নেকেড ট্রুথটা এসে পড়ে সমাজের। এবং তাদের যে জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে ইয়াং রাইটার্সদের, সেটা হচ্ছে যে তাদের বেশিরভাগ ক্ষেত্রেই তারা সময়ের সাথে সিঙ্ক করতে পারে, যেটা অনেক সময় অনেক বড় বড় লেখকরাও হয়তো দেখি যে সেই 90s পড়ে আসছে, তাদের মাইন্ডসেট হয়তো সেই 90s, কিন্তু 2020 যে এখন,
সেইটার সাথে সিঙ্ক হচ্ছে না, এই জন্য বার্ড ফ্লু মানে এটা তো আসলে হঠাৎ করে আসলে সম্ভব না হয়, মানে এটা খুব বেশি যারা হয়তো নিয়মিত তরুণদের সাথে মিশে তাদের ক্ষেত্রেও হয়তো সমস্যা হতে পারে, কারণ জি তাদের দেখা, কারণ সব কিছু কী মানে আমরা কি, আমাদের দেখার চোখটা কি, আমাদের অভিজ্ঞতার আলোকেই তো আমাদের দেখার চোখ, ঠিক না? মানে এটার অভিজ্ঞতার বাইরে তো না আসলে, বা জানাশোনা বা পড়াশোনা হতে পারে, ইভেন ওটাও রিয়েল না, পড়ে যে অভিজ্ঞতা চোখ ওটা রিয়েল, আমি বলি না রিয়েল, হ্যাঁ ওটা আমি শুনে শুনে একটা, কিন্তু দিন শেষে তো আমাদের অভিজ্ঞতা, আমাদের যাপিত জীবনের তো একটা রিফ্লেকশন আমাদের মধ্যে থাকবেই, এটা কিছু করার নাই। এই জন্য যারা করে অনেক সিনিয়র এই জন্য সবসময় তরুণদের সাথে মিশে বসে কথা বলে, কারণ আসলে সেও নিজেও মানে যারা আসলে সত্যিকার এটা জানে তারা ভালো করেই জানে যে এটা আসলে মানে চাইলেও সম্ভব না, এটা ওদের সাথে না চললে এটা সম্ভব না। আর একটা জিনিস সামগ্রিকভাবে যদি কথাটা বলি, ইন টোটালিটি, সেটা হচ্ছে যে আমাদের পাঠক সংখ্যা না তুলনামূলকভাবে, এই লেখকের কাছেও জিজ্ঞেস করলাম যে কী অবস্থা লেখা পাঠকের, বললেন যে সামগ্রিকভাবে পাঠকের সংখ্যা এখন আগের তুলনায় অনেক কম, কারণ বেশিরভাগ পাঠকই এখন স্ক্রিনের দিকে ঝুঁকে পড়েছে। তারা এখন শর্ট ফিল্ম কিংবা অডিও ভিজুয়াল প্রেজেন্টেশন কিংবা এই জাতীয় কিছু, আগের তুলনায় কিন্তু এখন পাঠক বা সাহিত্য, বিশেষ করে নতুনদের সাহিত্য এখন আগের থেকে একটু আমার কাছে মনে হচ্ছে যে একটু কমই পড়ছে তুলনামূলকভাবে, বা লিটল ম্যাকগুলো। আমি জানি না, আমি আমার ক্ষেত্রে বলতে পারি, আমার ক্ষেত্রে যেটা মনে হচ্ছে যে মানে বইয়ের আসলে একেবারে কোনো বিকল্প আমি দেখি না, ঠিক আছে? কারণ হচ্ছে কি, মানে ফেসবুকে বা অনলাইনে আর কী থাকে, আর এটা এতক্ষণ কি পড়া যায়? একটা বড় উপন্যাসের কী থাকে? একটা বড় উপন্যাস কীভাবে পড়া যায়? আমি কিছুক্ষণ বসে পড়ি, কিছুক্ষণ শুয়ে পড়ি, ওখানে একটা কলম দিয়ে ঘুমিয়ে যায়, পরের দিন আবার ওই পর্ব পড়ি, বুকমার্ক করে রাখি, মানে একটা 700-800 পাতার বই তো নিশ্চয়ই আমি একদিনে পড়বো না, হ্যাঁ এগুলো স্ক্রিনে হয় না। আর তবে আমি যেটা বুঝি কি, হয়তো এটার একটা সাপে বর আছে, সেটা কোনটা, মানে আমরা চাই না চাই ইদানিং মানুষ তো নিজের অজান্তে কিন্তু এখন প্রচুর পড়ে। কোন অর্থে বললাম, সে হয়তো উপন্যাস পড়ে না, কবিতা পড়ে, কিন্তু সে ফেসবুকে সারাক্ষণ পড়তে থাকে, এর লেখা পড়তে থাকে না, তো নিজের অজান্তে কিন্তু তার পড়ার একটা অভ্যাস হয়ে গেছে। কিন্তু এখন যদি সেটা উপলব্ধি করতে পারে যে আমার আসলে এই পড়ার যে পরিশ্রমটা আমি করছি, হয়তো আমি আমার ফেসবুক লিস্টে 500 জন বন্ধু আছে, 500 জন বন্ধুর একটা করে লাইন পড়লে কিন্তু 500 লাইন পড়া, রাইট? তাহলে 500 লাইন পড়ার তার অভ্যাস কিন্তু প্রতিদিন হচ্ছে, এটা কিন্তু ভয়ঙ্কর ব্যাপার ওইভাবে চিন্তা করলো, রাইট? এখন সে যদি তার যদি একবার মাথায় আসে আমি 500 লাইন ফেসবুকে পড়ছি, মানে এটা আমি আমার কথাই বলতে পারি, আমার আসলে তো আমি 500 লাইন ফেসবুকে 500 জনের স্ট্যাটাস পড়ে ফেলছি, বা ধরলাম 100 জনেরই পড়লাম, তার মানে আমি 100টা লাইন পড়লাম। 100টা লাইন যদি বই পড়তাম তাহলে তো, এবং সত্যিকার একটা লক্ষ্য নিয়ে পড়তাম, তাহলে কি আরও ভালো কিছু পাইতাম না? তো আলটিমেটলি কিন্তু আমার মনে হচ্ছে যে না, এটা কিন্তু অন্যদিকে হয়ে যেতে পারে, এমন হতে পারে যে ফেসবুকের কারণে একসময় মানুষ বই পড়ার দিকে, আমার তো মনে হয় উল্টা, অনেকেই বই পড়ে, কারণ বইয়ের নিয়ে আলাপ হচ্ছে আগের থেকে বেশি, বই ট্যাগ দেয় আর একজন একজনকে খুঁজে পাচ্ছে। আর আমার মনে হয় এমনিও সবসময়ই, এর কোথায় জানি পড়েছিলাম আমার খেয়াল নাই, আগেও বলেছে এখনও বলছে, সবসময় বইয়ের পাঠক, বা কারণ বইয়ের পাঠক মানে কি, মানে কারণ বই আবার কোন বইয়ের কথা বলতেছি সেটাও একটা কথা, আর বইয়ের ওই রকম পাঠক সবসময় কম, এতে আমি কোনো খারাপ ভালো দেখি না, কারণ এটা তো আসলে একদিনের ব্যাপার না। আমি তো একটা জায়গায় বই পড়া, আমরা প্রথমে দেখেন, আমরা কি প্রথমেই কি আমরা জীবনে ব্রেসো সিনেমা দেখছি নাকি, প্রথমেই কি আমরা ঋত্বিক ঘটক দেখছি নাকি, আমরা বাংলা সিনেমা প্রথমে কী দেখছি? সত্যজিৎ রায় দিয়ে তো অন্তত আমার শুরু না, আমার মনে হয় অধিকাংশ শুরু হয় না, কিন্তু তার মানে কি ওই রকম দেখতে 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 এক সময় কিন্তু মনে হয় না এই দিকে মনে আছে, প্রথমে হয়তো আবার জসিমের ছবি দিয়ে শুরু করি, হ্যাঁ আমার ওরকমই, কিন্তু রাজ্জাক, হ্যাঁ ওরকমই, মানে বা এখন এখন কথা হচ্ছে যে বইয়ের ক্ষেত্র, মানে পড়তে পড়তে না সে বুঝবে না এটা আসলে আর যাচ্ছে না, তখন নতুন কিছু পাবে, কারণ একটা তো পড়ার অভ্যাস, তারপর হচ্ছে সে ওটাতে কিছু খুঁজে পাওয়া, তারপর তো তার নিজেরও শব্দ বোঝার যোগ্যতার একটা ব্যাপার আছে, এটা হতে থাকে। তো এটা একটা জার্নি, আসলে কে আসলে কন্টিনিউ করতে চায় আমি জানি না। তবে আমি সবসময় আবদুল আবু সাইদের কথা একটা মনে রাখি, যেটা উনি ছোটোকালে, আমরা যখন স্কুল বা কলেজে ছিলাম, এটা ধরো 96-97 দিকে হয়তো, তো উনি ওই যেটা হয় না একাদশ শ্রেণীদের এই কর্মশালা বই পড়াশোনা, ওখানে একটা খুব ভালো কথা বলছিল, যে বিভিন্ন কথা বলে যে ব্রাহ্মণকে কেন সবচেয়ে টপে রাখা হয়, হ্যাঁ কারণ হচ্ছে ব্রাহ্মণ বই পড়ে, এবং বই পড়াটা হচ্ছে আসলে সবচেয়ে কষ্টের কাজ, যত রকম কাজ আছে যে যত যাই বলুক, বই পড়াটা আসলেই সবচেয়ে কষ্টের কাজ। এটা কেন জানি না কেউ বুঝে না, এখন আমাদের হয়ে গেছে কি সব কিছু আমরা
ওই মনিটারি কনভারসেশনের সাথে সব কিছুকে গুলায় ফেলাচ্ছে। হ্যাঁ, আমরা এখন মনিটারি কনভারসেশন কোনটা বেশি হয় সেটাকেই মনে করতেছি ভ্যালুয়েবল। তাহলে আমি এখন এমন কিছু ফালতু কথা বলবো, হ্যাঁ, তাহলে কি পর্নো সবচেয়ে ভ্যালুয়েবল? হ্যাঁ, মানে আমি সরি টু সে রাইট, তাহলে আমি পর্নো সাইট, পর্নো, তারপরে হচ্ছে মদের দোকান হইতে পারে, মানে আমি বলতেছি না খারাপ ভালো পরে কথা, ওটা অন্য আলাপ, কিন্তু আমি বলছি যে এটা ড্রাগ তাহলে সবচেয়ে ভ্যালুয়েবল, মানে ব্যাপারটা তো এইভাবে আসে না, ঠিক না? আমরা আর ভ্যালুয়েবল আমার ডায়োজনিসের একটা কথা খুব মনে পড়ে। ডায়োজনিসের একটা কথা ছিল, উনি ওনার সময় তো ওখানে একজন ওই সময়ই আরেকজন দার্শনিক ছিল, হ্যাঁ, উনি আবার খুব রাজাকে তেল দিত, হ্যাঁ, তেল দিলে যেটা হয় আর কি, সে রাজা তো তাকে খুবই সুবিধা দিত, সে খুব ভালো থাকতো। আর ও তো ভাই জানোই ডায়োজনিসের তো খেয়ালই আছে, হ্যাঁ, আমাদের মাউন্ট ভাইয়ের সাথে প্রথমে আমাদের মাউন্ট ভাই নিজে যেহেতু দর্শনে পড়াশোনা করছে, মাউন্ট ভাইয়ের সাথে এই দর্শনে অনেক ডিটেলে আমরা যাইতে পারি। তো তো উনি ওই তো জানেন প্রায় উলঙ্গ থাকতো, হ্যাঁ, রোদ পোহাইতো, মার্কেটে ভিক্ষা টিকা করে খাইতো, শাকভাত। তখন বলছে যে তুমি যদি একটু রাজাকে আরেকটু তেল দিতা তাহলে আজকে তোমাকে শাক ভাত খাইতে হইতো না। তখন ওর যে উত্তরটা সেটা আমার কাছে আসলে আমার মনে হচ্ছে সেটাই সবচেয়ে জরুরি উত্তর। তখন ডায়োজনি যেটা বলছিল যে তুমি যদি শাক ভাত খাওয়া শিখতা তাহলে আর তোমার রাজার তেল দিতে হতো না। খুবই অসাধারণ। হ্যাঁ, আমি মনে করি ডায়োজনিস আসলে অনেক ডেপথের লোক। না মানে মানে অবশ্যই আমি এটা বলার কেউ না, কিন্তু আমি যেসব অন্যান্য যেসব দার্শনিক দেখছি, মানে ডায়োজনিস তো জানি অন্য জায়গার কথা বলে গেছে, এটা আমার মনে হয় ডায়োজনিস ছাড়া কেউ বলতে পারতো কিনা আমার সন্দেহ। খুব অল্প কথায় জীবনের একটা গভীর বোধ এক্সপ্রেস করতে। ওই যে তোমার যে আলেকজান্ডারকে বললো যে ভাই তুমি আমার সামনে থেকে সরো, ওই রোদ পোহাইতেছিল, যেই জিনিস তোমার দেওয়ার ক্ষমতা নাই সেই জিনিস কায়রা নেওয়ার অধিকারও তোমার নাই, রোদ তো ও দেয় না। তাহলে ওই জায়গাটা কোথায় ভাই রে ভাই, ওটা কোথায় যায়? আচ্ছা, চিন্তা করেন যে তার ক্ল্যারিটিটা কত ছিল, তার মানে চিন্তার জায়গা থেকে কি ক্ল্যারিটি ছিল। সো এই সিম্পলিসিটি, ক্ল্যারিটি, এই জিনিসগুলি আসলে। আর একটা জিনিস কি হচ্ছে যে আমরা না আসলে অনেক ক্ষেত্রে এখন এটা দেখি যে একটা সময় ছিল যখন বইয়ের জন্য কিন্তু একটা বাজেট রাখতাম, কিন্তু এখন না বইয়ের জন্য আমরা বাজেট রাখি না। মানে ধরেন আগে কিন্তু যত টাকাই একটা ফ্যামিলিতে ইনকাম করতো সে কিন্তু মিনিমাম একটা তার একটা প্রপোর্শন রাখতো ফর বাইং বুকস। মেবি ইট ইজ চিলড্রেন্স বুক, মেবি ইট ইজ দেয়ার ফ্যামিলি বুক অর কুকিং বুক, এনিথিং। কিন্তু এখন বইয়ের পিছনে খরচ না করলে হয়তো আমরা অন্যান্য জিনিসের পিছনে খরচ করছি এক্সট্রা। সো আমার কাছে মনে হচ্ছে যে এটাও একটা অভ্যাসের একটা ব্যাপার আর কি। যে আমি জানি না, কিন্তু বৈষয়িক জায়গা থেকে দেখলেও মানে আমি এখন যদি বলি, মানে বইটা তো অনেক লাভজনক। কেন? কারণ আচ্ছা ধরো তুমি নেটফ্লিক্সের 350 টাকা দিয়ে মুভি দিয়ে কিনলা, 350 টাকা মাস শেষ, সেটা কিন্তু তুমি ছবি দেখলে শেষ, না দেখলে শেষ, 350 টাকা গেল, রাইট? আর তুমি 350 টাকা দিয়ে ধরো ওই মাসে একটা বই কিনলা, খুবই ভালো, একটা 350 টাকা দিয়ে যথেষ্ট ভালো মানের ভালো বই কেনা সম্ভব, রাইট? হ্যাঁ, তা ওই বইটা তো তোমার এখন কেন এমন হতে পারে তোমার ছেলে নাতিও পড়তে পারে, মাল্টি জেনারেশন। হ্যাঁ, তা মানে আলটিমেটলি আমি তো বিশেষ করে এই জিনিসটার উপলব্ধি থাকলে তো মানে আরেকটা জিনিস চিন্তা করলাম, যেমন আমি ধরো ঢাকা শহরে এখনও ভাই বইয়ের দাম, সত্যি কথা বাংলাদেশে তো এখনও আমি বলবো যে জায়গাগুলোতে প্রচুর বই পড়া হয় উন্নত দেশের তুলনায় এখনও বইয়ের দাম কিন্তু সত্যি পানির দর, আসলেই পানির দর, রিজনেবলও বলবো না, পানির দর। কারণ হচ্ছে এখন হয়েছে কি আমরা, হ্যাঁ, কারণ আমাদের এখানে কি সত্যি প্রকাশকরা বা লেখকরা কি খুব ল্যাভিশ লাইফ লিড করতে পারতেছে না, তার মানে তারাও কিন্তু ওই অল্প টাকাতে মেনে নিচ্ছে না, মিনিমাম একটা লাভ, মিনিমাল, হ্যাঁ। তো সেই মিনিমাল পার্সপেক্টিভে আমাদের দেশে এখনো সত্যি কথা বইয়ের দাম কম। যে যাই বলুক, আমার সাথে অনেকে হয়তো বিরোধ করতে পারে, কিন্তু ভাই সত্যি কথাই তো, আমরা কম দামে বই নেই দেখেই তো আমাদের দেশের লেখকদেরকে আমরা দেখি না ওই রকম একটা জায়গা জীবন, কিন্তু সে তার সারা জীবনের চিন্তা অভিজ্ঞতা দিয়ে একটা ভালো বই লেখে, সে তো ব্যাকআপ পাচ্ছে না, এবং এটা কিন্তু অনেকটা ওই গুণীকে তার গুণের দাম না দেওয়ার মতো ব্যাপার আমাদের তো সব জায়গায়, অডিও ভিজুয়াল বই সিনেমা সব জায়গায়। বাইরে কিন্তু ধরেন ওয়েস্টে কিন্তু ধরেন যে বেস্ট সেলার রাইটার কিংবা আপনার এই যে লেখনীর মাধ্যমে কিন্তু বিলিয়নিয়ারও হয়ে যাচ্ছে, তাই না? এবং এই যে মারিও পুজো গডফাদার লিখেছেন, কিংবা এই যে ড্যান ব্রাউন, কিংবা এই যে সিডনি শেলডন, এই যে যাদেরকে আমরা বলি যে ভেরি পপুলার রাইটার বা পপ কালচারের সাথে যাদের ইমেজটা খুবই ইন্টিগ্রাল,
তারা দেখেন যে কত ইনকাম করছে আর এবং আমরা- আর কত আমরা- সেলিব্রিটি। আর আমরা তো বিশ্ব বাজার নিয়েও ভাবছি না, ঠিক না? আমাদের বাংলা বইয়ের বছরে কি একটা খুব ভালো বই হচ্ছে না, ওই বইয়ের অনুবাদ হয়ে আমরা সারা পৃথিবীতে ছড়ানোর ব্যাপারে কি আমাদের কোনো আগ্রহ আছে? দু একটা যে হচ্ছে না তা না, ধরেন যে এই যে কাফকাকে নিয়ে যে কয়েকদিন আগে পাঠক সমাবেশে একটা হইচই পড়ে গেল। না না, ওইটা তো অনুবাদ, বাইরেটা আমি অনুবাদ করছি, আমি ওটা বলতেছি না। আমি বলতেছি আমার বাংলায় লেখা কোনো ভালো জিনিস কি বাইরে সবাইকে ছড়িয়ে দিতে, যেমন মৌলিক জিনিসটা খুবই কম হচ্ছে। এই যে আমি ওই দিন পড়তেছিলাম মারুকা মিয়ার ওই যে ওরান পামুকের বই, ওদের বই তো তুরস্ক বা জাপানের থেকে বাইরে তো বিশাল বাজার না। এটা মানে ইন্টারন্যাশনাল আমি মার্কেট আছে। মারুকা মিয়ার সম্ভবত লাস্ট বই নাকি আমার তো জানা পড়ে তো 3 লাখ বই বিক্রি হয়েছে। 3 লাখ কপি বিক্রি হওয়া মানে তো ভয়ঙ্কর বই? ব্যাপার। কোনটা আমার ঠিক খেয়াল নেই, 3 লাখ কপি লাস্ট একটা বই। মার্কেজের না না না, মার্কেজের না, মারুকামি, মুরাকামি। মুরাকামি, ঠিক আছে। ওটা প্রায় 3 লাখ কপি বিক্রি হয়েছে। আমি মুরাকামি পড়তেছিলাম, আমরা ওই যে ওটা ওই ওনার বই লেখার কিভাবে করে মুরাকামি, ওটা খুব দারুণ একটা মানে মুরাকামি গল্পগুলির মধ্যে না, যেরকম একটা গল্প আমি পড়েছিলাম, কাফকা অন দি শোর, আধুনিকতা ও ছোঁয়া সম্ভবত আছে। এই বইটাই আচ্ছা, কাফকা অন দি শোরটাই সম্ভবত 3 লাখ কপি। 3 লাখ কপি তুমি জাস্ট চিন্তা করো, 3 লাখ কপি তুমি 500 টাকা করে চিন্তা করো, হিউজ অ্যামাউন্ট। 500 টাকা। এখন ওখান থেকে যদি 100 টাকা করে ওনার রয়্যালটি আসে, 150 কোটির মতো। 3 লাখ 10 টাকা করে আসলেও 30 লাখ টাকা। 30 লাখ। 10 টাকা করে বলতেছি মাত্র, যদি তাহলে 100 টাকা আসলে কি 3 লাখ হয়েছে, 3 কোটি হয়ে 3 যাচ্ছে। কোটি। তা বুঝো অবস্থা। সো একটা বই থেকে 3 কোটি। আর উনি তো আর শুধু বই দিয়ে বসে নাই, উনি বিভিন্ন ওয়ার্কশপে যাচ্ছে। আর ওনার তো অনেকগুলো বই আছে, অনেক। মোর দেন 100। হ্যাঁ, মানে সো পপুলার রাইটার আমি যেহেতু। ওনার একটা জায়গায় আমার খুব ভালো লাগলো, উনি পড়ছিলাম পোর্ট্রেট, একটা ওনার কি বলবো সাক্ষাৎকার নিয়ে কিছু বই ছাপাইছে বাংলাদেশ, খুব ভালো। আমি মনে নেই 12টা সিরিজ করেছে। সিরিজ। হ্যাঁ, ওখানে প্রিন্ট পোর্ট্রেট একটা প্রকাশনী খুবই ভালো কাজ করছে, দারুণ, আমি দারুণ লাগতেছে আমার। ওখানে উনি লেখছেন যে উনি নাকি যখন উনি চিন্তা করে একটা নোবেল লিখবে, তখন উনি সকাল 5টা থেকে উঠে এবং টানা 6 ঘন্টা লেখে প্রতিদিন। আচ্ছা, বিকালবেলা 10 কিলোমিটার দৌড়ায়, সকাল 5টা থেকে। টানা 6 ঘন্টা লেখে। আচ্ছা, তা তো বিশাল। তারপরে হচ্ছে বিকালে বিকালে 10 কিলোমিটার দৌড়ায় অথবা 1500 মিটার সাঁতরায়। তারপরে হচ্ছে একটু গান টান শুনে ইয়েটা শুনে, এরপরে হচ্ছে রাত 9টায় ঘুমাইতে যায়, আবার উঠে যাবে। মানে কি এটা এবং এটা চলতে থাকে, বলে যে এটা চলতে চলতে হয় কি, উনি যেহেতু ফুল টাইম রাইটার, হ্যাঁ, চলতে উনি বলে যে উনি একটা মেডিটেশনের জায়গায় চলে যায়। বাহ। মানে ব্যাপারটা তাহলে তার বাণীটা কি আলটিমেটলি, কিন্তু একটা জিনিস আমি বুঝাই, ওরান পামুকেরও যা বুঝলাম, অন্যদের পড়ে ওনাদের কীভাবে লেখার ব্যাপারে, দিন শেষে এটা হচ্ছে যে কতটুকু ডেডিকেশন নিয়ে আমি কত সময় দিচ্ছি সেটা। লেখালেখিটা না আসলে আমার কাছে মনে হয় যে এই যে আপনি একটু আগে বললেন না যে যাপিত জীবনের থেকে কীভাবে আমি পোয়েটিক এসেন্সগুলো নিলাম বা সোশ্যাল এসেন্সগুলো নিলাম, ডেফিনেটলি সেটা তো আছেই। তার সাথে আমি ব্যক্তি মানুষটা কীভাবে আমি আমার ক্রাফটম্যানশিপে আমি কতটুকু টাইম এবং এনার্জি ব্যবহার করলাম এবং কতটুকু ওয়েল স্পেন্ড করলাম, আই থিঙ্ক দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট, যেটা আপনি অ্যাড্রেস করলেন। আর একজন লেখক তো খুব ডিসিপ্লিন মানুষ, সো হি হ্যাজ টু বি, শি হ্যাজ টু বি ভেরি মাচ ডেডিকেটেড। এই ডেডিকেশনটা আসলে এই গ্রেট রাইটারদের মধ্যে আমরা দেখি। এবং আসলে আর রিসেন্টলি এই রাইটারদেরকে পৌঁছায় দেওয়ার জন্য তো এখন অনেক রকম ফেস্টিভ্যাল হচ্ছে, যেরকম লিড ফেস্ট হচ্ছে। রিফ্রেশগুলো আসলে ভালো, আমি মনে করি এগুলো ভালো। কিন্তু ইন আ সেন্স আমাদের অডিয়েন্সের কাছে কিন্তু পৌঁছে দিচ্ছে, যদিও কিছু ইয়ে আছে, তর্ক না, আছে। ওগুলো তো থাকবেই। আমার মতে আসলে আমরা আসলে ভালোটা নিয়ে আলাপ করতে আমার ভালো লাগে, কারণ আসলে থাকেই কিছু। যেমন ঢাকা লিড ফেস্টে উইলিয়াম ডেরিম্পেল যখন স্টেজে উঠে কিন্তু Historian। তার বইয়ের প্রেজেন্টেশন দিয়ে যাচ্ছে, তখন কিন্তু বইটার সম্পর্কে আমার একটা ধারণা হচ্ছে আমি আসলে কি পাবো। এবং আশেপাশের বিষয়গুলোও নলেজ হচ্ছে, যে অ্যাসোসিয়েট নলেজগুলো কিন্তু হচ্ছে, হিস্ট্রি বিষয়ে, মিথোলজি বিষয়ে। তবে পাঠকের জন্য কিন্তু এটা দরকার যে সে বুঝতে পারে যে বইটার এসেন্সটা কি, বইটা আসলে কি নিয়ে। এই জন্য কিন্তু আমাদের রিভিউ আনতেন এই কথাগুলো একটু কমে যাচ্ছে আমার মনে হয়। হ্যাঁ, কিন্তু এটা দরকার আছে, কারণ আমি একটা জিনিস আমি একটা 600 পাতার জার্নি শুরু করব, রাইট? আমি যদি মানে কিছুটা আইডিয়া না পাই যে আমি আসলে এটা আসলে কী নিয়ে, প্লটটা কী নিয়ে কী হিসেবে, তাহলে সেটা তার প্রমাণ কিন্তু এটা বলে। যেমন কোনো একটা বই বিখ্যাত হলে কিন্তু এরপর তার বিক্রি বেড়ে যায়। হয়তো প্রথম বছর 100টা বিক্রি হলো, দ্বিতীয় বছর কিন্তু দেখা গেছে ঠিকই 1000 বিক্রি হয়ে গেলো। কেন? কারণ প্রথম বছর 100 পড়লো, তাদের মধ্যে যাদের কাছে ভালো লাগলো তারা বললো, তাতে 1000। তার মানিটা কি? তার মানিটা হচ্ছে বইটার এসেন্স সম্পর্কে বা বইটার
বইটা থেকে যে কিছু একটা পাচ্ছে সেই ফিলটা যখন অন্য পাঠকরা জানে তখন তারা উৎসাহিত হয়ে যাচ্ছে, ঠিক আছে না? সবাই তার ওরকম পরিশ্রম মানে পাঠক পরিশ্রমী পাঠক বলেও তো একটা কথা আছে, সবাই তার ওরকম পরিশ্রমী পাঠক না হয়তো, ঠিক আছে। আর বই বিক্রিটার ব্যাপারটা হচ্ছে কি, অনেক সময় পুরস্কার পেলেও অনেক বইয়ের সংখ্যা বিক্রি বেড়ে যায়। আবার পাবলিসিটির ব্যাপারও আছে, যে কিছু পাবলিসিটি ফ্যাক্টর কাজ করে। আর ভালো বই আসলে সত্যি কথা বলতে গেলে না, এটা রিয়েলি গুড ওয়েল রিটেন বুক, এটা না আসলে আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দি ডে ছড়িয়ে পড়বে পাঠক মহলে, সো এটাকে দমন করা যায় না। ওই যে অনেকে বললো না যে বই কেনা কষ্টকর, যেমন আমার কাছে মনে আছে আমার অফিস ছিল গুলশান 2-এ, হ্যাঁ গুলশান 2 আমার অফিস ছিল, মানে কি এখনও আছে। গুলশান 2 থেকে যখন আমি আমার বাসায় আসি মগবাজারের দিকে, হ্যাঁ, তো সিএনজিতে ভাড়া ছিল 150 টাকা, কারণ যদি আমি অফিস থেকে খুব দেরি করি তাহলে 200 টাকা, রাইট? আমি তখন কী করতে পারি, আমি যেহেতু ভালো মোটামুটি আয় করছি, আমি সিএনজিতে চিন্তা করি। এখন আমি তখন চিন্তা করি, আরে আমি যদি ওখানে ঢাকার চাকা বাস দিয়ে অতটুকু আসি আমার লাগবে 15 টাকা, আর ওখান থেকে ওখানে আসলে লাগবে 20 টাকা, আর রিক্সা হলে 30 টাকা, সব মিলে দেখা যায় 35-40 টাকা আমার কাহিনী শেষ, রাইট? তাহলে 40 টাকা গল্প শেষ হলে আমার কিন্তু 110 টাকা সেভ থাকে, রাইট? তাহলে আমি এক সপ্তাহ 5 দিন অফিসে আমি চাইলে কিন্তু 500 টাকা সেভ করতে পারি, তাইলে কিন্তু শুক্রবারে 500 টাকাতে একটা বই কিনতে পারি। ভালো বই, মানে ব্যাপারটা হচ্ছে কি, আমি বইটা পড়ার জন্য আসলে কতটুকু স্যাক্রিফাইস করতে রাজি আছি। এখন এখন মানে অনেকে কি বার্গার খাচ্ছে না, ইয়ে খাচ্ছে না, এমনকি সে কি মনে করবে যে সে কি মনে করে যে আমি একটা ভালো বই কিনবো, আমি আমার বার্গারের টাকাটা বইয়ের দিকে দেবো? কথার কথা আমি বলতেছি। এখন কেউ যদি বলে ভাই এত টাকা নাই, টাকা কই, এখন ভাই আমার কাছে এই কথাটার আসলে মানে সত্যি কথা কি না, খামাকা কথাগুলো, এই কথাগুলো কোনো ভ্যালু নেই। কারণ আমি তো অন্য কিছু বাদ দিচ্ছি না, আমি তো ঠিকই গ্লোরিয়া জিন্সে কফি খাচ্ছি, আমি তো এখানে ওখানে বার্গার খাচ্ছি, রাইট? আমি তো ঠিকই একটা ডিভিডি কিনছি বা কিছু, আমি আমার লাক্সারিগুলোকে কিন্তু ঠিকই করতেছি। হ্যাঁ, এখন মানে ব্যাপারটা আসলে হইতেছে সত্যি কথা, ব্যাপারটা এরকম না যে আমি এটা পারি না, এটা আসল কথা হচ্ছে ভাই আমার বার্গারের থেকে বইটা গুরুত্বপূর্ণ না, প্রায়োরিটি। হ্যাঁ, আমার 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 ওই গ্লোরিয়া জিন্সের কফির থেকে এটার প্রায়োরিটি নাই। সত্যি কথা হচ্ছে এইটা, কারণ আমাদের সত্যি কথা যাদের কেনার সামর্থ্য আছে তাদেরও আমার ধারণা 95% বই কেনে না। আসলে একটা জিনিস কি, এই যে বই পড়াটা, এটা কিন্তু একটা কালচারের অংশ। ইট ইজ আ পার্ট অফ আওয়ার ফ্যামিলি ট্র্যাডিশন, ইট ইজ অলসো পার্ট অফ দি কালচার। কারণ আপনার বাসায় বই আছে প্রচুর, এটা কিন্তু আপনার বাসার একটা ফ্যামিলি কালচার, এবং আপনার কালচারটা কিন্তু আপনার বাসায় যারা থাকে, আপনার বাসার ফ্যামিলি মেম্বার্স, ইভেন যে কাজের মানুষটা থাকে, সেও কিন্তু এই কালচারটা দেখে বড় হচ্ছে এবং কালচারটার ভিতর দিয়ে যাচ্ছে। সো আমার কাছে মনে হয় এই ব্যক্তিটা কিন্তু বেশি অ্যাবজর্ভ করতে পারবে এই কালচারটার মাধ্যমে, এবং আপনার ফ্যামিলি মেম্বাররা কিন্তু বই পড়তে পারবে। এই জন্য আমার কাছে মনে হয় যে এই যে বইয়ের যে ব্যাপারটা, এটা কিন্তু একটা ফ্যামিলি কালচার হওয়া উচিত। বাবা যদি বই কিনে, ছেলেমেয়েরা এবং তাদের বাসায় যে বন্ধু বান্ধবরা আসবে কিংবা ছেলের বন্ধুরা আসবে, তারাও কিন্তু এই বইয়ের হোম ম্যাচে এই পজিশন ম্যাচে প্লেসমেন্ট দেখে কিন্তু তারা ইন্সপায়ার্ড হবে। সো আমার কাছে মনে হয় এই কালচারটাকে না আমাদের একটা টোটালিটি কালচারের মধ্যে ইন্টিগ্রেট করে দিতে হবে। না, তোমাকে তো আমি বলতেই পারি, আমি যেহেতু এসএসসি দিয়েছি 97, রাইট? আমি কিন্তু আমার বন্ধুদের মধ্যে দেখলাম যে এখন এসে, আমরা প্রায় ধরো 20 বছর আগের কথা, এখন এসে আমার বন্ধুদের মধ্যে যারা লেখে বা যারা প্রচুর পড়ে, প্রত্যেকেরই ওই স্কুল টাইমে তাদের বাবা মাদের কারণেই পড়ে, কারণ তাদের বাসাতে অনেক বই ছিল, লাইব্রেরি ছিল, ওরা কিন্তু ওটাকে আসলে হয়ে গেছে, বই দেখে বড় হয়েছে, ওর তো আসলে অন্য কিছু না। তো আমার কিন্তু একটা জিনিস খুবই মজার ছিল, আমি তো গভর্নমেন্ট লেভেল হাই স্কুলের, আমাদের স্কুলে আমার কোনো বইয়ের অভাব হতো না, প্রত্যেক বন্ধুর কাছে এত বই ছিল, মানে আমার এক বন্ধু মনে হয় শুধু তার বই দিয়ে একটা পুরো লাইব্রেরি দাঁড় করে দিয়ে গেছে। এটা ধরো সে এটা মানে তখন তার মানে সে তো তখন আয় করে নাই, তার আগেই আয়ই শুরু করে নাই, মানে সেও বই কিনতো এবং তার বাবা মাও তাকে বই কিনতে দিত। মানে আমরা যেমন কি কিনে দিই, মানে একটা খেলনা তো কিনে দিতে পারতাম, খেলনা না নিয়ে সে সবসময় বই নিত, সে কিন্তু কোনো গেমস কিনতে চাইতো না, সে কিন্তু এগুলো, সে কিন্তু একটা বই কিনতো, বা বই কিনতেই বাসা থেকে টাকা দিত। ফ্রেশ গন্ধটা when you first open it, it's so mind blowing। সেটা তো আমরা যারা পছন্দ করতেছি পরের কথা, কিন্তু আমি বলতেছি যে দেখে দেখে অভ্যাস করার ব্যাপারটা আসলে কিন্তু দেখে দেখে অভ্যাসটাই হয়। আমার ক্ষেত্রেও কিন্তু আমি যখন ছোট ছিলাম আর কি, তখন আমি যখন একেবারে ছোট ছিলাম, ধরেন যে সেই 2000-এর দিকে আর কি, তখন শুরুর দিকে, তখন কিন্তু আমি কিন্তু এই ছোটোবেলায় ডাইনোসরের বই কিনতাম বা ডিজনির বই কিনতাম, যেখানে ইলাস্ট্রেশন আছে,
এবং আই ওয়াজ ভিজুয়ালি অ্যাট্রাক্টেড বাই দোজ ইমেজেস, এবং কিছু লেখা ছিল সেগুলি প্যারেন্টসকে বলতাম যে শোনাতে, সেগুলো তারা ন্যারেট করতো। সো সেভাবে কিন্তু আমার হচ্ছে এই জগতে আসা। এই যে রেনোয়ার রিভার দেখতেছিলাম, রেনোয়ারদের তো রেনোয়ার বাবাও তো বড় পেইন্টার, রিভারের এটা ফ্রেঞ্চ ওয়ার্ডটা হবে লা ফ্লুভ। লা ফ্লুভ, হ্যাঁ হ্যাঁ। তো রেনোয়ার বাবাও তো বড় পেইন্টার, রাইট? এবং রেনোয়ার কিন্তু ছবি আছে, অগাস্ট রেনোয়া। হ্যাঁ অবশ্য রেনোয়ার বাবার কিন্তু এমন ছবি আছে যেহেতু যে রেনোয়া এবং রেনোয়ার যে খালা যে রেনোয়ারকে পালতো, তার একটা পোর্ট্রেট পেইন্টই আছে, মানে কত লাকি ব্যাপার। বিউটিফুল। হ্যাঁ, এখন মজা হচ্ছে কি রেনোয়া কিন্তু পরে বলেছে যে ওর খালা কিন্তু ওকে ইমেজ দেখাইতো, পাপেট দিয়ে খেলতো, এবং ওর খালাও মুভি খুব পছন্দ করতো, তো ওকে কিন্তু নিয়ে যেত এবং ওটা নাকি ওর ছোটোকালে বেস্টটা করে দিছে, এটা কিন্তু বলতো। আমার কাছে মনে হয় যে সাবকনশিয়াস মাইন্ড এমন একটা জায়গা যেখানে আপনি হচ্ছে হচ্ছে যে জিনিসটা দেখেন না সেটা একটা ইমপ্রিন্ট পড়ে যায়, ছাপ পড়ে যায়। ছাপ পড়ে যায়। সো এটাকে না, আপনি যদি খারাপ জিনিস দেখেন আপনার কিন্তু ভবিষ্যতে একটা ট্রমাটাইজিং একটা এক্সপিরিয়েন্স হবে। আর আপনি যদি বিউটিফুল জিনিস দেখেন, এটা কিন্তু এটার এক্সপ্রেশন কিন্তু ভবিষ্যতে এক সময় না এক সময় হবেই। সো আমার কাছে মানে সাবকনশিয়াসটাকে না আমরা খুব সচেতনভাবে এবং সাবকনশিয়াসকে আমরা খুব যত্ন সহকারে এটাকে লালন করা উচিত, এবং এটার মধ্যে যেন খারাপ নেতিবাচক ছাপ না পড়ে সেই ব্যাপারটা। এটাই আমরা টিভিতে বা কোথায় ইমেজ দেখি না দেখি, আমরা তো সারাক্ষণ আসলে ইমেজই দেখি। হ্যাঁ, টিভি এগুলো তো ফ্রেমের মধ্যে ইমেজ দেখে, কিন্তু আমরা কি এখন সারাক্ষণ ইমেজ দেখতেছি না? আমি তোমাকে দেখতেছি, তুমি আমাকে দেখতেছো, আমরা আশেপাশে দেখতেছি, রাইট? ইমেজ তো আমরা সারাক্ষণ দেখতেছি, তো ইমেজটা যেভাবে ছাপ ফেলে এটা তো আসলে তো আলটিমেটলি তো সেটার একটা এফেক্ট থাকবেই। এখন আমরা কোন ইমেজ দেখব সেটা আমাদের কনসিয়াস চয়েসের উপর ডিপেন্ড করছে। ধরেন এখন এখানে পার্সোনাল প্রেফারেন্সের ব্যাপারটা আসে আর কি। হয়তো আপনি ধরেন এক ধরনের স্কুলিং অফ ইমেজ পছন্দ করেন, আমি হয়তো অন্যরকম, সেটা অন্য জিনিস। হ্যাঁ, কিন্তু এটাই মজা হচ্ছে যে বিভিন্ন রকম ভ্যারাইটিস তৈরি করে, এটা রুচির বিভিন্ন একটা তৈরি করে। তবে আমি কিন্তু এখনও নিজেকে যথেষ্ট ভাগ্যবান মনে করি, কারণ আমাদের সিনেমা টিনেমা সব নিয়ে এক ধরনের তো একটু 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 খারাপ সময় তো যাচ্ছিল, তার থেকে আমি জানি না, আমার কাছে মনে হয়েছে যে গত 2-3 বছর অন্তত অনেকগুলো ভালো ছবি কিন্তু আস্তে আস্তে আসছে। আমার যেটা মানে ভালো ছবি মানে একেবারে ওয়ার্ল্ড জায়গা থেকে না দেখি, আমরা আমাদের জায়গা থেকে দেখি, আমাদের জায়গায় হ্যাঁ ডেভেলপ করছে, তো সেই জায়গা থেকে কিন্তু আমরা একেবারে খারাপ পাচ্ছি না। তার মধ্যে আবার অনলাইন নেটফ্লিক্স হইচই আমি কিন্তু মেঘমল্লার দেখতেছিলাম হইচই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা তো রিসেন্টলি হ্যাঁ, হয়েছে, এবং হইচই কিন্তু খুব সুন্দরভাবে এটা মানে খুবই ভালো প্রিন্ট, এক্সিলেন্ট, একদম দারুণ। আর মেঘমল্লারের একটা ব্যাপার কি, এই মুভিটা তো একটু লো লাইট মুভি, এ কারণে অনেক সময় হয় কি প্রজেক্টরে যখন ছাড়ে আর কি, তখন লাইটটা তো এমনিতেই লো মুভিতে, প্রজেক্টরের লাইটে যখন আরেকটু লো হয়ে যায় তখন কিন্তু একটা ডার্ক হয়ে যায়। না কিন্তু মজার ব্যাপার হচ্ছে কিন্তু এটা খুবই ক্লিন, আর একবারে আমি দারুণ লাগছে, মানে কালারগুলোকে খুব টেক্সচারগুলোকে বোঝা যাচ্ছে খুবই ভালো। আমি সত্যি কথা মানে এত স্পষ্ট কিন্তু আগে দেখিনি আমি। আর এই অনলাইন প্ল্যাটফর্ম, কারণ আমাদের তো আবার সরি আমি ইন্টারাপ্ট করলাম, আমাদের তো সিনেমা যত যাই হোক ঠিক আছে, তোমার প্রজেকশন তারপরে যেই পর্দায় ফালাচ্ছে সেগুলোর কোয়ালিটিও তো একটা ইস্যু, খুবই ইম্পর্টেন্ট, সেইটারও কোয়ালিটি তো আমাদের নাই। আজকে তাহলে আলাপ শেষ করি নাকি? হ্যাঁ, দেখা হবে তাহলে, আমরা আবার শুরু করে বসবো। ভালোই লাগে, মানে এটা হয় কি আমাদের এই আলাপটা এক সপ্তাহ আর একটু পড়তে বা আর একটু উৎসাহ দেয়। ঠিক আছে, দেখা হবে সাব্বির। ওকে। সন্ধ্যা হয়ে আসতেছে না?